১৯ শতকের বাংলা সাহিত্যে এমন একজন কবির কথা আজ আমরা বলবো, যিনি আক্ষরিক অর্থেই এক ঝড় তুলেছিলেন। তিনি মাইকেল মধুসূদন দত্ত। ভাবা যায় নিজের সম্পর্কে কি অসাধারণ এক আত্মবিশ্বাস। তিনি তার বন্ধু রাজনারায়ণ বসুকে এক চিঠিতে সোজাসাপটা লিখেছিলেন, আমি এক প্রচণ্ড ধূমকেতুর মতো আবির্ভূত হব, এতে কোনো ভুল নেই। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, সাহিত্যের এই প্রচণ্ড ধূমকেতুকেই কেনা একটা সময় নিজের দেশের কাছে আবেদন করতে হয়েছিল শুধু একটু মনে রাখার জন্য। কেন কেন এমনটা হলো? এই প্রশ্নটা ধরেই আমরা ঢুকে পড়ব তার জীবনের জটিল সব অধ্যায়ে, আর পৌঁছে যাব আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা সে বিশেষ কবিতাটিতে। তো চলুন গল্পটা শুরু করা যাক একদম শুরু থেকে। কিভাবে জন্ম হল এই বিদ্রোহী কবির? মধুসূদন দত্তের জন্ম কিন্তু হয়েছিল বেশ অবস্থাপন্ন এক হিন্দু পরিবারে, আর তার পড়াশোনা কলকাতার হিন্দু কলেজে, মানে এমন একটা জায়গায় যার মূল লক্ষ্যই ছিল একদল ইংরেজি ভাবধারায় অনুপ্রাণিত ভারতীয় তরুণ তৈরি করা। আর ঠিক যা হওয়ার তাই হল। এই পরিবেশটাই তাকে ইউরোপীয় সংস্কৃতির দিকে ভীষণভাবে টেনে নিল, আর তার মনে তখন একটাই স্বপ্ন, বিলেতের একজন বড় কবি হওয়ার স্বপ্ন। তার জীবনের প্রথম দিকটা ছিল বেশ ঘটনাবহুল। দেখুন, 1824-এ জন্ম, তার কিছু বছর পর 1843-এ তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করে হয়ে গেলেন মাইকেল, আর এর ফলভোগ করতে হল 1847-এ বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তাকে চলে যেতে হল মাদ্রাজে। বুঝতেই পারছেন, এই ঘটনাগুলোই তাকে যেন একরকম বিদ্রোহী করে তুলেছিল। সেই সময়টায় ভারতীয় সংস্কৃতির প্রতি তার মনে একরকম বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। তার আদর্শ তখন লর্ড বায়রনের মতো ইংরেজ কবিরা, আর তাই তিনি লিখতেনও শুধু ইংরেজিতেই। এমনকি তার লেখাগুলো ইংল্যান্ডের ম্যাগাজিনেও পাঠাতেন। 1849 সালে প্রকাশিত হল তার প্রথম দীর্ঘ ইংরেজি কাব্য দ্য ক্যাপটিভ লেডি। মানে তার পুরো লক্ষ্যটাই ছিল ইউরোপের সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করা। কিন্তু জানেনই তো, সব স্বপ্ন সত্যি হয় না। তার ইংরেজি লেখাগুলো তেমনভাবে প্রশংসিত হল না। যে প্রচণ্ড ধূমকেতু হওয়ার স্বপ্ন তিনি দেখতেন, সেটা যেন এক কঠিন বাস্তবতার দেয়ালে ধাক্কা খেল। আর ঠিক এই ধাক্কাটাই হয়তো দরকার ছিল। এখান থেকেই তার জীবনে, তার লেখালেখিতে একটা বিরাট পরিবর্তন এলো। তিনি অবশেষে ফিরে এলেন তার নিজের ভাষার কাছে, বাংলার কাছে। ফ্রান্সে বসে লেখা এক চিঠিতে তার এই উপলব্ধিটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন। তিনি লিখছেন, যদি কেউ নিজের নাম অমর করে যেতে চায়, তবে তাকে নিজের মাতৃভাষার সেবা করতেই হবে, কারণ ওটাই তার আসল জায়গা, তার নিজের জগৎ। আর শুধু উপলব্ধি করেই তিনি থেমে থাকেননি, বাংলা কবিতায় রীতিমতো একটা বিপ্লব নিয়ে এলেন। তিনি শুরু করলেন অমিত্রাক্ষর ছন্দ। মানেটা কি? মানে হলো কবিতায় ছন্দ থাকবে, কিন্তু লাইনের শেষে মিল থাকবে না। ভাবুন একবার, এই একটা জিনিসই বাংলা কবিতাকে পয়ারের মিলের সেই পুরনো বাঁধন থেকে মুক্তি দিয়ে দিল। এই বদলটা তার লেখায় একদম স্পষ্ট। কোথায় তার প্রথম দিকের ইংরেজি লেখা দ্য ক্যাপটিভ লেডি, যা ছিল ইংরেজি রোম্যান্টিক কবিতার অনুকরণ, আর কোথায় তার বাংলায় লেখা মেঘনাদ বধ কাব্য। এখানে তিনি কিনা পুরো রামায়ণকেই পাল্টে দিলেন। মহাকাব্যের খলনায়ক রাবণের দৃষ্টিকোণ থেকে গল্পটা বললেন। এটা ছিল এক কথায় যুগান্তকারী। তো এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন এবার আমরা সেই কবিতাটার গভীরে যাই, যেখানে তার গোটা জীবনের পথ চলা, তার ভয়ে, তার আশা, সবকিছু যেন এক হয়ে গেছে। কবিতাটির নাম বঙ্গভূমির প্রতি। নামটা থেকেই বোঝা যাচ্ছে এটা বঙ্গদেশের প্রতি তার একটা নিবেদন। এটা আসলে তার মাতৃভূমির কাছে একটা খুব আবেগঘন আবেদন, যেখানে তিনি নিজের দেশকে মা বলে ডেকেছেন। কবিতার শুরুটাই দেখুন কি আকুতি দিয়ে, রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। প্রথম লাইনটা পড়েই বোঝা যায় এখানে কি গভীর বিনয় আর আন্তরিকতা মিশে আছে। কবিতার ভেতরে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন কবি, মনঃ কোকোনদ, মানে মনের পদ্ম। কবিতার দেশকে অনুরোধ করছেন তার স্মৃতি যেন এই মনের পদ্মের মতো হয়, যা কখনো মধুহীন হয়ে যায় না, অর্থাৎ যার অমৃত রস কখনো ফুরোয় না। একটা জিনিস খেয়াল করুন, মধুসূদন কিন্তু মৃত্যুকে ভয় পাচ্ছেন না, বরং মেনে নিচ্ছেন। তিনি বলছেন যে এই দেহ আকাশ থেকে তার জীব তারা যদি বিদেশের মাটিতে খসেও পড়ে, তাতেও তার কোনো দুঃখ নেই, কারণ এটা তো চিরন্তন সত্য, যে জন্মেছে তাকে মরতেই হবে। কিন্তু আসল কথাটা আসছে এরপরেই। তিনি বলছেন, কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। বাহ, কি অসাধারণ লাইন! অমর হওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী যুক্তি আর কি হতে পারে? মানেটা খুব পরিষ্কার। মাতৃভূমির স্মৃতিটাই হল সেই অমৃতের হ্রদ। সেখানে একবার পড়লে সাধারণ একটা মাছিও অমর হয়ে যায়।
তাই দেশের মানুষ যদি তাকে মনে রাখে তাহলে মৃত্যুকেও তিনি ভয় পান না, অর্থাৎ মানুষের মনে বেঁচে থাকাটাই আসল অমরত্ব। তো প্রশ্ন হল, তার এই আকুতি কি পূরণ হয়েছিল? দেশ কি তাকে মনে রেখেছে? চলুন তার জীবনের শেষ পর্ব আর তার রেখে যাওয়া উত্তরাধিকারের দিকে একবার তাকানো যাক। দুঃখের বিষয় হল, এত বড় প্রতিভা থাকা সত্ত্বেও তার জীবনের শেষটা খুব ট্র্যাজিক ছিল। তার বেহিসেবি জীবনযাপন আর মদ্যপান তাকে সাংঘাতিক আর্থিক কষ্টে ফেলে দেয়, আর শেষ পর্যন্ত 1873 সালে খুব দারিদ্র্যের মধ্যেই তিনি মারা যান। কিন্তু তার সমাধি, কলকাতার সমাধিক্ষেত্রে তার এপিটাফে যে কথাগুলো লেখা আছে সেগুলো পড়লে গায়ে কাঁটা দেয়। তিনি নিজেই নিজের জন্য লিখে গিয়েছিলেন, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠক্ষণকাল এ সমাধিস্থলে, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। শেষ পর্যন্ত দেখা গেল তার ভয়টা সত্যি হয়নি, মানুষ তাকে ভোলেনি। তিনি আজও বাংলা নবজাগরণের একজন অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত, আর তার কাজই তো আধুনিক বাংলা সাহিত্যের ভিত করে দিয়েছে। মধুসূদনের সবচেয়ে বড় ভয় ছিল মানুষ তাকে ভুলে যাবে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল যুগে যেখানে সবকিছু এত ক্ষণস্থায়ী, সেখানে একজন শিল্পীর অমরত্বকে আমরা ঠিক কিভাবে মাপব?